এইবারের মতো ইহানের আর কিছু করতে হয়নি। মালিহা বেগম নিজেই ভয়ে আর হুজুরের স্মরণাপন্ন হওয়ার কথা চিন্তা করেননি, আর নিজের হাজব্যান্ডকেও করতে দেননি। দিনকাল বেশ যাচ্ছে মিলির। আজ বুধবার। আজকের ক্লাস শেষ করেই মিলির স্কুলের ঈদের ছুটি। শুধু মিলির না, সব সরকারি স্কুলেরই। ইহান প্রতিদিনই মিলির সাথে স্কুলে আসে, কিন্তু মিলির পাশে কাউকে বসতে দেখলেই তার ভালো লাগে না। আর সে যদি হয় ছেলে, তাহলে তো কথাই নেই। যদিও ছেলে মেয়ে আলাদা বসা ব্যবস্থা এখানে। ইহান, তুমি আমার পাশে বসতে পারবে না। তুমি ছেলে, তাই ছেলেদের সাথে গিয়ে বসো, বুঝলে? এটা কেমন কথা হলো? এটাই ঠিক কথা হলো। আমি এখন অনেকটুকু বড় হয়ে গেছি, তাই তোমার সাথে বসতে আমার লজ্জা করে। হা হা হা। 5 বছর হতে এখনো তোমার মাসখানেক বাকি আছে, বুঝলে? মিলি কিছু একটা বলতে নিচ্ছিল, তখনই কোথা থেকে ক্লাসের সেকেন্ড গার্ল এসে ওকে বলল, এই তুমি একা একা কার সাথে কথা বলছো? পাগল নাকি তুমি? মেয়েটার কথা শুনে মিলির কপাল কুঁচকে এলো রাগে, কিন্তু তার আগেই ইহান ওর পা দিয়ে মেয়েটার পা খুব জোরে মারিয়ে দিল, আর মেয়েটা ব্যথায় পায়ে হাত দিয়ে বসে পড়ল। মিলি ইহানের দিকে তাকিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটা বুঝতে পারছে না মিলি কার দিকে তাকিয়ে হাসছে, তাই ব্যথা ভুলে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালালো। আসলে স্কুলে ভর্তি হবার পর থেকেই এই মেয়েটা মিলির পেছন লেগে আছে, ওকে ডিস্টার্ব করার জন্য। ওর নাম তমা। মিলি আসার আগ পর্যন্ত তমাই ছিল ক্লাসের ফার্স্ট গার্ল, কিন্তু অল্প কিছুদিনেই সব স্যার ম্যামদের মন জয় করে আর পড়াশোনাতে ভালো কর্তৃত্ব দেখিয়ে এখন ক্লাসের টপ স্টুডেন্ট হিসেবে সবার কাছে খুব আদরের মিলি। কিন্তু টপ স্টুডেন্ট হওয়ার পরও মিলি সবসময় লাস্ট বেঞ্চে একা বসে, কারণ ওর পাশে ইহান বসে সবসময়। এখন এই ঠুকু মিলি খুব ভালোই বোঝে যে ইহানকে ও বাদে আর কেউ দেখতে পায় না, তাই আজ ইহানকে রাগ করে ছেলেদের সাথে বসার কথা বলেছিল। দেখলে তো, আমি না থাকলে কি হতো? কি আর হতো, আমি এই তোমাকে একটা পাঁচ মরলেই ও অজ্ঞান হয়ে পড়তো, বুঝেছ? খুব বুঝেছি। যেই না একটা শুটকির মতো মানুষ তুমি, তুমি কি না ওই মুটকির সাথে পারবা? হা হা হা। মিলি ইহানের কথা শুনে গাল ফুলিয়ে বসে রইল। ইহানের জন্য স্কুলে আসা অবধি ওর ভালো কোনো বন্ধুও হয়নি, তাই ইহানের উপর ভীষণ রকমের রেগে আছে ও। ইহান বুঝতে পারল মিলির রাগের কারণ, তাই একটু চিন্তা করার জন্য আপাতত এখান থেকে চলে গেল। মিলি পাশ ফিরে ইহানকে না দেখতে পেয়ে খুঁজতে লাগল। লুকিয়ে না থেকে সামনে আয়। বাতাসের মধ্যে থেকে হঠাৎ একটা 25 বছরের মতো সুদর্শন যুবক বেরিয়ে এলো হাসি মুখে। তুই কিভাবে বুঝে যাস বলো তো? আমি আমাদের জাতির অস্তিত্বটা খুব ভালোই টের পাই। বুঝলাম, তবে শুধু আমাদের জাতির না, সব জাতির অস্তিত্বই তুই টের পাস। হবে হয়তো। আমি এখন অনেক পাল্টে গেছি রে রিমাদ। আমার হৃদকে হারানোর পর থেকে আমি অন্যরকম হয়ে গেছি। হারাসনি তো, সে তো তোর কাছেই আছে, শুধু একটুখানি তফাত। রিমাদের কথায় ইহান অন্যমনস্ক হয়ে বলল। কি ভাবছি সেখানে একা একা বসে? হৃদের কথা। কেন, কি হয়েছে আবার? আমি হৃদের আশপাশে থাকতে চাই, ওকে খুশি দেখতে চাই, ওকে সব কিছু মনে করাতে চাই, কিন্তু হৃদ আজ খুব মন খারাপ করেছিল আমার জন্য। ও কারো সাথে মিশতে পারে না বলে। আমি বুঝতে পারছি না আমি কি করব। ইহান ভালোবাসা হওয়া উচিত মুক্ত, স্বাধীন আর হালকা। ভালোবাসা যদি বোঝা হয়ে যায়, তাহলে সেটা বিষাক্ত হয়ে যাবে। হৃদকে তুই মুক্তভাবে থাকতে দে, ও যেন তোকে বোঝা না ভাবে। আর যদি এখনই এমন হয়ে যায় তুই ওর বোঝা হয়ে যাস, তাহলে যে জিনরাজের বলা অনুযায়ী সব ভেস্তে যাবে, তোর এতদিনের পরিশ্রম, স্বপ্ন আর ভালোবাসাও। আমি এখন যাচ্ছি, আমায় রোজা ডাকছে। ইহান মাথা নিচু করে বসে রইল, আর রিমাদ অদৃশ্য হয়ে গেল। ইহান ভাবতে লাগল, সত্যিই তো, রিমাত তো ঠিকই বলেছে। ইহান যেই কাজের জন্য এত কিছু করছে, সব তো নষ্ট হয়ে যাবে। না, কিছুতেই হতে পারে না সেটা। হৃদকে মানিয়ে নিতেই হবে ওর। ইহান অনেকক্ষণ ভেবেচিন্তে অবশেষে কিছু একটা মাথায় আসতেই মুখে হাসির রেখা ফুটে উঠল। হ্যাঁ, এতেই কাজ হবে। এতক্ষণ ও একটা কৃষ্ণচূড়া গাছের উপর বসেছিল। এইবার গাছ থেকে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই খেয়াল করল গাছটাকে। বাহ, গাছটা দেখি বেশ সুন্দর দেখতে। আসলে দুশ্চিন্তায় থাকায় আমরা আশেপাশের সৌন্দর্যগুলো অনুভব করতেই ভুলে যাই। সাধারণ এই গাছে কত সৌন্দর্য অপেক্ষা করছে, অথচ ইহান কিনা মিলিকে নিয়ে যাওয়ার মতো সুন্দর জায়গায় খুঁজে পায় না। মনে মনে ঠিক করে নিল এর পরের বার মিলিকে নিয়ে এখানেই আসবে।
ইহান তাড়াতাড়ি মিলির ক্লাসের চলে এলো, কিন্তু আসতেই মাথাটা রাগে গজগজ করতেছে মিলিকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে। ইহান দৌড়ে মিলি আর ছেলেটার মধ্যেখানে গিয়ে দাঁড়ালো। মিলি ওকে দেখে একটা হাসি দিল, কিন্তু সামনে থাকা ছেলেটা ইহানকে দেখতে না পাওয়ায় সে ভাবল মিলি তাকেই এত সুন্দর করে হাসল, তাই সেও আর একটা হাসি দিল। ছেলেটার হাসির আওয়াজ শুনে ইহান পেছন ফিরে ব্রু কুচকে তাকিয়ে ছেলেটাকে বলল, এই যে কালো গরু, তোরে দেইখা ও হাসেনি যে তুই হাসি ফিরত দিচ্ছিস। ইহানের কথা শুনে মিলি মুখে হাত চাপা দিয়ে হাসছে। ইহান মিলিকে হাত ধরে টেনে বেঞ্চে এনে বসালো, তারপর নিজেও ওর পাশে বসল। ছেলেটা এখনও সেখানেই বোকার মতো দাঁড়িয়ে আছে, কারণ সে মিলির হাসার কারণ বুঝতে পারেনি, আর নাইবা পেরেছে এভাবে চলে যাওয়ার কারণ বুঝতে। ইহান, তুমি কোথায় গিয়েছিলে? তোমায় আমি কত খুঁজলাম, পেলাম না। তার আগে বলো, ওই কালো গরুর সাথে তুমি কি এমন কথা বলছিলে? কালো গরু কেন বলছো তুমি ওকে? তুমি দেখছো না ও কত ফর্সা, তোমার চেয়েও বেশি। ও আমায় পড়া জিজ্ঞেস করছিল। ও তো ক্লাসের খুব ভালো একটা ছাত্র, আর আমিও ভালো ছাত্রী, তাই কাল আসতে না পারায় আমায় পড়াগুলো জিজ্ঞেস করছিল। ইহান মিলির মুখে ওই ছেলেটার প্রশংসা শুনে আরও জেলাস হতে লাগল। ছেলেটাকে একটা উচিত শিক্ষা দেওয়ার কথাও মনে মনে ঠিক করে একটা শয়তানি হাসি দিল। আর এখন ওর এতক্ষণের পরিকল্পনাটা বাস্তবে রূপ দেবার কথা আরও বেশি মনে পড়তে থাকল। ভাবল এটা সম্পর্কে আপাতত মিলিকে কিছুই বলবে না, কালকে একেবারেই সারপ্রাইজ দিবে। হাসছ কেন তুমি? কিছু না, আমি আসছি। তুমি এখন যেখানে খুশি বসতে পারো, কারণ আমি এখন তোমার সাথে বসব না। কথাটা এমন রহস্যজনকভাবে ইহান বলল যে মিলি কিছুই বুঝতে পারল না, কিন্তু কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ইহান সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মিলি আর ৭-৫ না ভেবে সামনের একটা বেঞ্চে চলে গেল। সেখানে বসা একটা মেয়ে তার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিল। মিলিও মেয়েটার দিকে তাকিয়ে আরেকটা হাসি দিল। মিলি এই মেয়েটাকে আর ক্লাসে দেখেছে বলে মনে পড়ছে না, তবে আশ্চর্য কিছুই হলো না, কারণ ইহানের সাথে খেলা করতে করতে অন্যান্য দিকে ওর তেমন খেয়ালই থাকে না। প্রথম পরিচয়ে মেয়েটার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠল মিলির। ওর বেশ ভালোই লাগছে, কারণ ইহান বাদে আজ অবধি আর কোনো বন্ধু ওর ছিল না। মেয়েটার নাম হল রুষা। মিলিকে রুষা একসময় হাসতে প্রশ্ন করল, মিলি, তুমি কার সাথে একা একা কথা বলো? সবাই বলে তুমি নাকি মানুষ না, ভূত। মিলি এইবার বুঝতে পারল যে কেন কেউ ওর সাথে মিশতে চায় না। ওকে দেখলেই অনেকে পালায়, তাদের চেহারা দেখে মনে হয় খুব ভয় পাচ্ছে। তুমি তাহলে আমার সাথে কথা বলছো কেন? তোমার কি ভয় লাগছে না? মিলির কথায় রুষা একটু হাসল, আর তেমন কিছুই বলল না। মিলির কাছে কেমন যেন রহস্য ঠেকল রুষার হাসিটা। আজ ছুটির পর একা একা বাসায় ফিরতে মিলির অনেক বেগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ইহান সাথে থাকে বলে দুজন গল্প আর ঝগড়া করতে করতেই চলে যায়, কিন্তু আজ ইহান সেই যে গেছে আর আসেনি এর মধ্যে। ইহান মিলির এমন মনমরা ভাব দেখে খুব মজা পাচ্ছে। ও মিলির সাথেই আছে, কিন্তু অদৃশ্য হয়ে যা মিলিও দেখতে পারছে না। ক্লাসের সময় চলে গিয়েছিল ঠিকই, কিন্তু ছুটির পরই মিলিকে নেবার জন্য আবার স্কুলে চলে এসেছে ও। ইহান জানে রোজা ঠিকই সামলে নিয়েছে মিলিকে। প্রথম মিলির মা আসতো ওকে নিতে, কিন্তু মিলি নিজেই বারণ করেছে যে ও একাই ফিরতে পারবে, আর বাসা থেকে স্কুলের দূরত্ব তেমন না, মাত্র ৫ মিনিটের হাঁটা পথ, তাই মালিহা বেগমও তেমন আপত্তি জানাননি। আর ওনার এমনিতেই মিতুকে নিয়ে আর বাসার কাজ নিয়ে খুব ঝামেলা। একটা রিকশা অবশ্য ঠিক করা আছে মিলিকে নেবার আর আনার জন্য, কিন্তু মিলি হেঁটেই যেতে পছন্দ করে। আজও হাঁটছে একা একা। বাসায় এসেই ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। আজ খুব ক্লান্ত লাগছে, তবে রুষার সাথে সময় ভালোই কেটেছিল ক্লাসে। আবার অনেক দিন পর যাবে স্কুলে, কারণ ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু। কি কেমন লাগছে এখন? ইহানের কণ্ঠ শুনে চমকে পাশ ফিরে তাকাতেই দেখল ইহান ওর দিকে তাকিয়ে হাসছে। খুব ভালো লাগছে, তোমায় ছাড়াও আমি বেশ চলতে পারি, দেখেছ তো? আজ আমার একটা ভালো বন্ধুও হয়েছে, তোমার সাথে আজ থেকে আরই। কথাটা বলেই মুখ ভ্যাংচালো মিলি। ইহান ওর কাজ দেখে হাসতে লাগল। ইহানের হাসির মানে বুঝতেই পারে না মিলি। অযথা অকারণে কেন যে পাগলের মতো হাসে ইহান। কাল স্কুলে যাবে না? আজ থেকে তো ঈদের ছুটি। কি? জি। মিলির কথাটা শুনে ইহান হতাশ হল, তারপর চুপচাপ বসে রইল। কত কি ঠিক করেছিল কালকে করার জন্য, রোজাটাও ওকে কিচ্ছু জানালো না দেখে তার উপরে সব রাগটা আসছে।